প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। সিল টিভির প্রতিদিনের সকালের অনুষ্ঠান সংবাদ শিরোনাম দেখা সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মাহবুবুল আলম মিলন। সংবাদ বিশ্লেষণে আজকের অতিথি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী মঞ্জুর রউফ, আমরা যাকে সচরাচর বুলবুল ভাই ডাকি। বুলবুল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রতিদিনের নাই আজকেও অনুষ্ঠানটির পরিকল্পনা হচ্ছে শেখ নুরুল ইসলাম। আর আজকে মালঞ্চ বুক সেন্টার রাজা মেনশনের সৌজন্যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। এই সম্প্রচারে সহযোগিতা করার জন্য মালঞ্চ বুক সেন্টারের স্বত্বাধিকারী অধ্যাপক লতিফকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সাথে সাথে বলবো যে মালঞ্চ বুক সেন্টারের একটি বৈশিষ্ট্য, অনেক দুষ্প্রাপ্য বই সেখানে পাওয়া যায়। অনুবাদের বই একটি বলা যায় একটা কারখানা। মালঞ্চ বুক সেন্টারের স্বত্বাধিকারী নিজে অনুবাদ করে থাকে, বই অনুবাদ করেন, এবং অনুবাদের বই আমি কারখানা বলছি, এখানে প্রচুর পরিমাণে অনুবাদ বই এখানে পাওয়া যায়। যারা দুষ্প্রাপ্য বই, অনুবাদ বই খুঁজছেন, মালঞ্চ বুক সেন্টারের সাথে আপনারা যোগাযোগ করবেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জেনে অনুষ্ঠান শুরু করছি। প্রিয় দর্শক, পত্রিকা পড়ার আগে আজকে দিন তারিখটি জানিয়ে দিচ্ছি, এবং আমি বলছি যে আমাদের প্রতিদিনের আজকেও দুটি পত্রিকা আমাদের স্টুডিওতে এসছে। জাতীয় পত্রিকা প্রথম আলো, সিলেটের স্থানীয় দৈনিক দৈনিক কাজীর বাজার। আমি জাতীয় পত্রিকা পড়ব। পড়ার আগেই আজকের দিন তারিখটি জানিয়ে দিই। আজ 19 আগস্ট 2026, 4 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 5 রবিউল আওয়াল 1448 হিজরি। আজ বুধবার। ঋতুচক্রের এখন চলছে শরৎকাল। আজকের সূর্যোদয় হয়েছে 5:27 এবং সূর্য অস্ত যাবে 6:28। পত্রিকা পড়া শুরু করছি। বুলবুল ভাই, আমি পড়বার পরে আপনার কাছে আবার আসবো ফিরে বিশ্লেষণের জন্য। প্রথমেই জাতীয় পত্রিকা প্রথম আলো, র্যাব কাগজেই বিলুপ্ত, নতুন নামে সব থাকছে। এসআরবির খসড়া। জাতিসংঘ গম সংক্রান্ত তদন্ত কমিশন ও বিএনপি ও র্যাবের বিলুপ্তি চেয়েছিল। তবে এখন প্রায় একই ক্ষমতা কাঠামোই এসআরবি নামে রেখে দেওয়া হচ্ছে। র্যাবের সবকিছু কার্যক্রম সেটাই থাকবে, বাট নামটা চেঞ্জ হচ্ছে শুধু, আর কি। আপাতত পুরানো বোতলে নতুন মদ, এই ধরনের একটা কথা সমাজে একটা প্রচলিত আছে। তবে এটার উদ্দেশ্য অবশ্য আগামীতে হয়তো অন্য কিছু একটা আসবে। প্রথমে নাম পরিবর্তন করে শুরু করবে। সাবেক বিচারপতিকে দুদক চেয়ারম্যানের পদে নিয়োগ নিয়ে প্রশ্ন। নরসিংদীতে উৎপাদন বন্ধ 3 শতাধিক কারখানায় গ্যাস সংকটে। প্রধানমন্ত্রী ভারতে গেলে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে বলেন দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রী ভারতে যাওয়া নিয়ে একটা দুদুল্যমান একটা ইয়ে চলছিল দুই দেশের পররাষ্ট্র বিষয়ক ব্যাপারটা নিয়ে। সেখানে ভারতের দীনেশ ত্রিবেদী, নতুন যিনি আমাদের বাংলাদেশের হাই কমিশনার, রাষ্ট্রদূত, ওনার কথাটা যখন গুরুত্ব আসছে এই কথাটার ভিতর দিয়ে, এখানে কিছু খবরের দিক তুলে ধরা হয়েছে। বলছে যে আমি দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করি, তিনি আমাকে একটি কথাই বলেছেন, আমাদের দুই দেশের প্রধানমন্ত্রীর দ্রুত বৈঠক করতে হবে। এই কথাটিকে গুরুত্ব দিয়েই বলা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী গেলে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে। আইন শৃঙ্খলা স্বস্তি আসেনি, পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি পুলিশ। যে আইন শৃঙ্খলা নিয়ে আমরা কথা বলি, পত্রিকা যে খবরটি আজকে পরিবেশন করেছে, যে সেখানেই বলা হচ্ছে যে আইন শৃঙ্খলা স্বস্তি আসেনি, পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি পুলিশ। এখানে কিছু দিক তুলে ধরা হয়েছে, একটা প্রতিবেদন পরিসংখ্যান দেওয়া হয়েছে। মামলার ধরন আগস্ট 2025 থেকে জানুয়ারি 2026 1288, তারপরে ফেব্রুয়ারিতে 1169। এইভাবে দেখা যাচ্ছে একটি প্রতিবেদনে বিভিন্ন সময় বিভিন্ন তুলে ধরা হয়েছে ধারাবাহিকতা। এখানে দেখা যাচ্ছে কোনো স্বস্তি আমরা আশা করিনি এখনো। এই ছিল প্রথম পাতার প্রথম আলোর প্রথম পৃষ্ঠা। বাকি পত্রিকাটাই বিজ্ঞাপন দিয়ে ভরা। আমি শেষ পৃষ্ঠার খবরগুলো পড়ে আজকে অতিথির বুলবুল ভাইয়ের কাছে আসছি। বিদেশগত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ নিতে হবে। গোল বৈঠকে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও প্রথম আলো গোল টেবিলে বৈঠকে যৌথ সভা আয়োজনে কথাটি বলা হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা
এবার ডিসেম্বরে নতুন বই দেওয়ার পরিকল্পনা। বিগত সরকারের আমলে আমরা দেখছি জানুয়ারির প্রথম দিন বই উৎসব করা হতো, এটাকে আরো একটু এগিয়ে ডিসেম্বরে দেওয়ার একটি পরিকল্পনা। এটা একটা ভালো দিক, ভালো যত আগে দেওয়া যায় ততই প্রস্তুতি ভালো হয় আর কি। বই দিতে দিতে হয়তো জানুয়ারির মধ্যে দেওয়া শেষ হয় তখন। অন্য খবর, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ডারউইনের সব জলেই কুমির। এখানে ডারউইন এটা অস্ট্রেলিয়ার একটা জায়গার নাম। জি, এটা আমি শুনবো আপনার কাছ থেকে পরিবেশন, খবরটা পরিশেষ করি না আর কি। নারীদের জন্য 3 জেলায় পিঙ্ক বাস। গতকালকে পিঙ্ক বাসের ছবি এসেছিল, আজকেও একটি ছবি এসছে যে 3টি জেলায় পিঙ্ক কালার বাস। 3 জেলার 13টি পথে 14টি বাস নিয়ে যাত্রা শুরু। লক্ষ্য 3 মাসে 50টি বাস চালু, অর্থাৎ পর্যায়ক্রমে এটাকে বাড়ানো হবে। মেয়েদের জন্য যে আলাদা একটা বাস হলো, এটা আমরা অবশ্যই অভিনন্দন জানাই এই উদ্যোগকে। ও আমি এই কথাটাই যদি আপনার কাছে বিশ্লেষণ সমাজ যাইতে যাই, যে নারীদের জন্য যে পিঙ্ক বাস অর্থাৎ পিঙ্ক কালার বাসটা হলো, এই ব্যাপারে আমরা তো প্রথমে বলেছি নারীদের জন্য একটি বাসের ব্যবস্থা হচ্ছে, এটাই আমাদের জন্য অভিনন্দন। কিন্তু এই কালারটা পিঙ্ক কালার করার পিছনে কি যুক্তি হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ মিলন ভাই। এটা একটা বিশেষায়িত একটা উদ্যোগ এবং আমি মনে করি যে নারী বান্ধব সরকার উদ্যোগ নিয়েছে, একটা অত্যন্ত মহতি উদ্যোগ। এখানে গতকাল ঢাকায় এবং সাথে সাথে বগুড়া এবং চট্টগ্রামেও উদ্বোধন করা হয়েছে, যদিও ঢাকা ছাড়া বাকি 2টা জেলায় সীমিত আকারে। তো এটা অন ট্রায়াল বেসিস দেওয়া হয়েছে আমি মনে করি। আর পিঙ্ক কালার নারীদের জন্য একটা কালার রং, যে অনেক রঙের মধ্যে পিঙ্ক কালারটা জাতিসংঘের ঘোষিত একটা কালার, যে পিঙ্ক কালার দেখলেই নারী বান্ধব এটা বলা যায়, সেই জন্য এটা পিঙ্ক কালার করেছে। তো এই উদ্যোগের পাশাপাশি এটা অন ট্রায়াল যেহেতু হয়েছে, এটা কতদূর এটার বিস্তৃত বা এটার ম্যারিজটা সামনের দিকে এটা নিয়ে গেলে কিভাবে নারীদের আরো নিরাপদ এবং সাশ্রয়ী এবং ঝামেলাবিহীন একটা উদ্যোগ, এটা আমি মনে করি যে অন ট্রায়াল বেসিস যেহেতু দিয়েছে, এটা সামনের দিকে এটার ম্যারিজ দেখে ডিমেরিজ দেখে এটাকে বাড়ানো এবং কমানোর একটা বিষয়। একটা পরিকল্পনা এখানে উল্লেখ করা হয়েছে, 3 মাসে 50টি বাস চালু করার একটা পরিকল্পনা প্রথমে না, এটা ভালো উদ্যোগ। প্রথমে নিলেও এটা যেহেতু জনসংখ্যা তুলনায় পিঙ্ক কালারটাকে আমাকে যে পিঙ্ক কালার করা হয়েছে একটা কালার, এটার একটা বিশেষায়িত একটা আপনার কাছ থেকে যেটা আমরা জানতে পারলাম যে জাতিসংঘেই এই মহিলা বান্ধবের একটা রং হচ্ছে কালারের জন্য এটা করা হয়েছে। আমি প্রথম পৃষ্ঠায় যে খবরগুলো পড়ে আসছি, র্যাব কাগজে বিলুপ্ত, প্রথম যে শিরোনাম পড়েছি, নতুন নামে সব থাকছে। র্যাবের নাম পরিবর্তন হচ্ছে, শুধু এই নাম পরিবর্তন হচ্ছে এখন নতুন নাম দেওয়া হচ্ছে। নতুন নামটা হচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন, SRB। তো ওই খবরটা এমন সুন্দর করে খোলামেলা ভাবে করা হয়েছে যে র্যাব কাগজে বিলুপ্ত হচ্ছে, অর্থাৎ নামটা শুধু বিলুপ্ত হচ্ছে কিন্তু নতুন নামই সব থাকছে। এ ব্যাপারে আপনি কি মনে করেন, এই উদ্যোগটা কেন নেওয়া হচ্ছে, বা এতে কি র্যাবের কি হবে, কোন স্পিড বাড়বে, বা প্রশাসন অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা চাচ্ছে যে র্যাবের এই নাম পরিবর্তন করে কিছু উন্নতি হবে কিনা, কি মনে করেন? ধন্যবাদ মিলন ভাই। আসলে এই যে বিষয়টা, এটা অনেক স্পর্শকাতর একটা বিষয়, যে আমরা বিগত সময় থেকে দেখে আসছি যে এই নাম পরিবর্তনের একটা যে হয়েছে, ট্র্যাডিশন হয়েছে, যে কাগজে এখানে যে প্রথম আলো যেটা হেডিংস করেছে, র্যাব কাগজেই বিলুপ্ত, নতুন নামে সব থাকছে। মূলত সেটাই যে যখন যে সরকার গঠন করবে সে সেই জিনিসটাকে নাম পরিবর্তনের একটা প্রতিযোগিতায় আমি মনে করি, কিন্তু ভিতরের যে বিষয়গুলো, যে নামে থাকবে র্যাব, আসছে হলো SRB নাকি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। যে নামেই ডাকা হোক না কেন,
ভিতরের যে বিষয়গুলো আছে, যে তার কার্যক্রম, তার তার আইন, তার কার্যক্রম বিধি, তার যে তৎপরতা, তার যে যেগুলো মেরিটস আছে, যেগুলো সেগুলো যদি না বদলায়, খোল নলচে না বদলালে যে নামেই আপনি ডাকেন না কেন, সেটা আমার মনে হয় খুব একটা কার্যকরী হবে না। এবং এটা স্পর্শকাতর বিষয় এই জন্য বললাম যে এটা আইন শৃঙ্খলার সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা ব্যাটালিয়ান বা বাহিনী। আগে যেটা বিভিন্ন বাহিনীর থেকে সংযুক্ত করে এই র্যাবটা এসেছিল, আমরা এর আগে শুনেছিলাম র্যাবের আরো অনেক নাম ছিল। র্যাবটা গত এক যুগ থেকে চলে আসছে। এখন সরকার স্পেশাল ফোর্স হিসেবে স্পেশাল ছিল, ফোর্স অন্য নাম হিসেবে, ছিল। এলিট ফোর্স হিসাবে ছিল। তাদের অনেক মেরিটস আছে, ডিমেরিটস আছে। সেটা যে যে সরকারি যে যে বাহিনী গড়ুক না কেন, সব কিন্তু জনসাধারণের স্বার্থে করা হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। কিন্তু সবকিছু কিন্তু আইন এবং বিধির মোতাবেক চলতে হবে, এটা হলো আমার কথা। র্যাব নতুন ভাবে স্পেশাল স্পেশাল SRB নামটা SRB র্যাবটা খুব সহজে ছিল, এটা একটু কঠিন হচ্ছে। এটা করা হয়েছে যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। তার মানে আপনাকে এটা একটা এলিট ফোর্স থাকবে, যে আপনি যে কোনো বিষয়ে যদি হেডকোয়ার্টার বা যে কোনো জায়গা থেকে যদি এটাকে ডাকা হয়, তাহলে খুব কুইক রেসপন্স করবে। এর থেকে নামটা এসেছে। এই নামটা তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এটা যেহেতু জনগণের জন্য, আমাদের জন্য আইন শৃঙ্খলা সুশৃঙ্খল একটা বাহিনী। তো এটা সমন্বয়, যেগুলো দোষ আছে, যেগুলো জনস্বার্থের বিরোধী আছে, এগুলোকে রিভাইজ করে যে নামেই তাকে ডাকা হোক না কেন, জনস্বার্থে যাতে এই ফোর্সটা। সুন্দর একটা কথা বলেছে। আসলে নামটা বড় কথা নয়, তার ভিতরের কাজগুলো যদি একটু আরো গতিশীল করা হয় তখন হবে। একটা সমাজে একটা প্রবাদ ব্যাখ্যা আছে, নামের বড়াই করো না, নাম দিয়ে কি হয়, নামের মধ্যে যাই না পাওয়া সবার পরিচয়। আসলে যেটাই করুক সেটা জনগণের স্বার্থে যাতে থাকে, জনগণের অনুকূলে থাকে, জনগণের প্রতিকূলে যাতে না হয়, এটাই আমার। আরেকটি খবর আমরা পড়েছি, এটা একটা বিশ্লেষণের দাবি রাখে। নরসিংদীতে উৎপাদন বন্ধে 3 শতাধিক কারখানা। এখানে কলকারখানার একটি নগরী বলা যায় নরসিংদী, বিশেষ করে টেক্সটাইল জোন। এই দেখেন মুখ থুবড়ে পড়ে আছে, গেটে বসে আছে দুইজন, একটা ছবি আসছে এখানে, এবং একটা টোটালি বন্ধ আছে। এরকমের 3 শতাধিক কারখানা যদি একটা দেশের একটি জেলায় বন্ধ থাকে, তাহলে আমরা কলকারখানা না থাকলে উৎপাদন হবে কেমন করে? উৎপাদন না হলে আমাদের ব্যবসা বাণিজ্য হবে কেমন করে? এটা বেশ কিছুদিন আগে থেকে এগুলো চলে আসতেছে বিগত। এটার মূল কারণ হলো তীব্র গ্যাস সংকট। আর গ্যাস সংকট যেগুলো বেস্ট আছে কারখানা, আমাদের বাংলাদেশে যেসব কারখানা আছে বেশিরভাগই গ্যাসের উপর ডিপেন্ড করে। তো গ্যাস সংকট তীব্র থাকার কারণে আমাদের যে দেশে যেগুলো উৎপাদিত হয় সেগুলো দিয়ে এগুলো সাফিসিয়েন্ট না, বিদেশ থেকে আমদানি করা হয়। এলএনজি প্ল্যান্ট যেটা আছে মাতারবাড়িতে, সেখানেও কারিগরি ত্রুটির কারণে, যেটা সরকার থেকে, জ্বালানি মন্ত্রণালয় থেকে যেটা বলা হয়েছে যে এটা একটা কারিগরি ত্রুটি আছে, এটা হচ্ছে দেশের সমাধান হয়ে যাবে, উৎপাদন বন্ধ হয়ে পড়ে আছে। আমি মনে করি যে উৎপাদন এবং কলকারখানার স্বার্থে, যেহেতু এগুলোর পিছনে দুঃখিত, এগুলোর পিছনে হাজার হাজার কর্মসংস্থানের একটা ব্যাপার আছে, কর্মচারী কর্মকর্তা, এদের একটা ডিপেন্ডিং একটা বিষয় আছে। এটার জন্য বিজনেসের ব্যাপারটা জড়িত, ব্যবসা অবশ্যই সর্বোপরি ব্যবসা। তো এটার সমাধান একমাত্র ইম্পোর্ট করা এলএনজি অথবা গ্যাস, এবং সম্ভব হলে বাপেক্সের দিয়ে বাংলাদেশের গ্যাস ফিল্ড যেগুলো আছে সেগুলোর থেকে আরো বেশি উত্তোলনের সমীক্ষা চালানো খুব জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটার তীব্র সংকট কাটানোর একটা দীর্ঘমেয়াদী আমি মনে করি। এই বিষয়ে সরকার মহোদয় এবং জ্বালানি মন্ত্রণালয়কে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য আমি আহ্বান করছি। ধন্যবাদ সুন্দর বিশ্লেষণের জন্য। আসলে গ্যাস মানেই হচ্ছে আমাদের চালিকা শক্তি, গ্যাস এবং বিদ্যুৎ, এবং গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ হচ্ছে। আবার আরেকটি খবর আমাদের জন্য অত্যন্ত নাজুক খবর বলা যায়। আইন শৃঙ্খলা স্বস্তি আসেনি, পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি পুলিশ। অর্থাৎ 24-এর আন্দোলনের পর থেকে সেই কথাটা বলা হচ্ছে, পুলিশ এখনো পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি, আইন শৃঙ্খলার অবনতি। আইন শৃঙ্খলার কারণে কিন্তু খুন খারাপে ইত্যাদি ইত্যাদি সারা দেশেই বেরিয়েছে। বিশেষ করে আমাদের সিলেটে ইদানিং কালে যে
এই আইন শৃঙ্খলার অবনতি একটা আমরা লক্ষ্য করছি, খুন খারাপি বিভিন্ন দিকে হচ্ছে আর কি। তো এখানে পুরাপুরি ঘুরে দাঁড়ায়নি পুলিশ। আপনি এই ব্যাপারে কি আশা করতে পারেন যে এই অবস্থা যদি থাকে তাহলে তো আইন শৃঙ্খলা তো অবনতি হতেই থাকবে তাহলে তো? এটা আপনি জানেন যে 5ই আগস্ট 2024-এর যে ঘটনা, যে গণ অভ্যুত্থান হয়েছিল, সেই বিষয়টাই কিন্তু আমাদের লাইমলাইটে চলে আসে। এই হেডিংসটা আপনি যেটা বললেন যে পুলিশ আইন শৃঙ্খলা স্বস্তি আসেনি, পুরোপুরি ঘুরে দাঁড়ায়নি পুলিশ। এখানে যে বিষয়টা ঘটে গেছে 5ই আগস্ট গণ অভ্যুত্থান, সেখানে কিন্তু সম্পৃক্ততা পুলিশের, বিশেষ করে পুলিশের ছিল বেশি, কারণ পুলিশে আমাদের আইন শৃঙ্খলা ব্যাপারে সবচেয়ে বেশি তৎপর থাকে। ওইখানে মানসিকভাবে অনেক পুলিশ বিভিন্ন রকম তারা গণ অভ্যুত্থানের সময় স্ক্যাটারলি, তাদের অনেকেই বিভিন্ন রকম শক পেয়েছে, অনেকে মারা হয়েছে। এটা মুখ দ্বারা হয়, যেটা বিভিন্ন অভ্যুত্থানে হয়ে থাকে। এই বিষয়টা প্রায় 2-2.5 বছরের উপরে যাচ্ছে। একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তারাও কোনো এই বিষয়ে পদক্ষেপ নেয়নি যে আইন শৃঙ্খলা যে পুরোপুরি পুলিশ কেন অ্যাক্টিভ হচ্ছে না, তাদের কি সমস্যা, ওই গণ অভ্যুত্থানের পরে পুলিশের মনোবল ভেঙে গেল, তাদের কি কোনো রকম সাইকোলজিক্যাল কোনো বিষয় অথবা তাদেরকে কোনো কাউন্সিলিং করা হয়েছে কিনা, এই সামগ্রিক বিষয়টা কিন্তু এখানে একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে তাদের মধ্যে মনোবল এখনো আগের মতো ফিরে আসেনি, তাদের সে শক কাটিয়ে এখন তারা উঠতে পারেনি। আরেকটা হলো জনগণ দ্বারা প্রেরিত পুলিশ সদস্য যারা আছে, যারা মাঠে ছিল, তাদের মধ্যে একটা মনোবলের সংকট রয়েছে। এবং আরেকটা বিষয় হলো যে যে সরকার আসে, সে সরকারি আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত বাহিনী, তাদেরকে নিজেদের দলীয়করণ একটা বিষয় করে ফেলে, যার ফলে আমরা দেখেছি যে সরকার আসে তারই বলা হয় যে পেটোয়া পুলিশ বাহিনী। এই কালচার থেকে আমাদেরকে সরে আসতে হবে এবং তাদের মনোবল বৃদ্ধি যাতে করা যায়। এই শুধু আমরা দেখেছি, আপনি মিলন ভাই মনে হয় আমরা সবাই জানি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু আমাদের এই খোল নলচে পাল্টানোর জন্য পুলিশের, বিশেষ করে ফোর্স গুলোর মধ্যে পুলিশ, আনসার, সেনাবাহিনী, অনেকে বলেছিলেন যে তাদের পোশাক পরিবর্তনের একটা বিষয় ছিল। এটা পোশাক পরিবর্তন দিয়ে আপনি মনোবলটাকে চাঙ্গা করতে পারবেন, সেই স্মৃতিগুলো ভুলে যেতে পারবেন, এগুলো কোনো একটা হয়তো হতে পারে, পার্সিয়ালি একটা বিষয় হতে পারে। কিন্তু আমরা দেখেছি যে এক এক সময় এক একজন যে সরকারে আসে এক এক সিদ্ধান্ত নাই, যেগুলো আমাদের জনগণ যেটা আছে, জনগণ যেটা চায় সেটা হলো যে নামেই ডাকা হোক না কেন, যেমন আপনি বলেছেন যে র্যাবের নতুন নাম হয়ে গেছে এটা যে এসআরবি, যেটা আসলো ব্যাটালিয়ান কুইক, যে নামেই হোক, অথবা পুলিশের পোশাক পরিবর্তন হোক, বিভিন্ন বাহিনীর পোশাক পরিবর্তন, এটা হয়তো মানসিক একটা ব্যাপার। গভর্নমেন্টের সময় একটু কথা বলি যে পুলিশের যে পোশাকটা দেওয়া হয়েছে আর কি, আমরা দু একজন পুলিশের সাথে বিভিন্ন ভাবে আলাপ করে দেখেছি, তারা নিজেই পোশাকটাকে মানিয়ে নিতে পারেনি। পোশাকটা এমন হয়েছে যে একটা ওই যে বিভিন্ন মার্কেটের যে গার্ডদের যে কালারটা দেওয়া হয়, এই ধরনের একটা কালারটা দেওয়া হয়েছে আর কি, যে কালারটা পুলিশের সাথে আমরা কখনো অ্যাডজাস্ট করতে। এটার পিছনে শুধু আর্থিক একটা বিষয় আছে, যে আপনি পুলিশ বিভিন্ন বাহিনীর যে আপনি পোশাক পরিবর্তন করবেন, এখানেও কিন্তু প্রচুর অর্থের একটা বিষয়, এখানে একটা বাণিজ্য, এটা একটা এখানে একটা জনগণের কষ্টার্জিত টাকা, একটা অপব্যয় ছাড়া আর কিছু না। তো সর্বোপরি সুন্দর কিছু কথা বলছে, পুলিশদের কাউন্সিল করে তাদের বিভিন্ন সুখ সুবিধা দিয়ে তাদেরকে আবার ফিরিয়ে আনাটাই হচ্ছে সরকারের মূল দায়িত্ব বলে আমরা মনে করি। দেশের সাধারণ আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য কিন্তু পুলিশেরই দরকার, সেনাবাহিনী তো সব জায়গায় আসিয়া এই আইন শৃঙ্খলা, সেটাই আইন শৃঙ্খলা বাহিনী তো মূলত পুলিশ এবং আনসার, এই দুই বাহিনী জনগণের সাথে সম্পর্ক। ভাই, আমি প্রত্যেকটা খবরই অন্য ধরনের খবর, অর্থাৎ খবরের ভালো দিক নাই, এবং একটা ভালো খবর আমরা এর মধ্যে আছে যে বাংলাদেশের ভারতে বেশ কয়েকদিন থেকেই আমরা আলোচনা সমালোচনা ইত্যাদি শুনতেছি ভারতের সাথে যে একটা আমাদের পররাষ্ট্র নীতি নিয়ে একটা দোদুল্যমান অবস্থা। সেখানে ভারত সফরে প্রধানমন্ত্রী যাবেন এবং ভারতের রাষ্ট্রদূত, নবনির্বাচিত রাষ্ট্রদূত, উনি বলেছেন প্রধানমন্ত্রী ভারতে গেলে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে। আমি ভালো দিক এই জন্য বলছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন পার্শ্ববর্তী ভারতে যাবে, ভারত অনেক বড় দেশ, সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে স্মরণীয় ভাবে একটা অভ্যর্থনা, যেটা শুনতে ভালো লাগছে বলে আমি মনে করছি। জানি না এর পিছনে কি আছে না আছে বা একটা রেজাল্ট কি হবে সেটা
পরবর্তী আমরা দেখবো। যে আপনি কি মনে আমি করেন একটু জিনিসটা? বলি যে ধন্যবাদ, আপনি একটা খুব সুন্দর একটা কথা বলেছেন যে প্রতিবেশী দেশ ভারত, যেখানে তার তিন দিক দিয়ে আমাদের যে উত্তর পূর্ব পশ্চিম তিন দিকে কিন্তু ভারত বেষ্টিত। আমরা বঙ্গোপসাগর ছাড়া। বঙ্গোপসাগর ছাড়া, দক্ষিণ ছাড়া বাকি তিন দিকে আমরা পরিবেষ্টিত বাংলাদেশ। আর সবচেয়ে বড় কথা হলো নেইবারিং কান্ট্রি, সবচেয়ে কাছের দেশ, বড় দেশ, বিশাল দেশ। তাদের এক প্রদেশের সমান আমাদের বাংলাদেশের আয়তন বলা যায়। সে যাই হোক, নেইবারিং কান্ট্রির সাথে সবসময় প্রতিবেশী, আমরা যেমন পারিবারিক ভাবে প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ক সুসম্পর্ক সবসময় আমরা চাই, প্রতিবেশীও মাঝে মাঝে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করলো, সেটারও একটা সমাধান আছে। তো পলিটিক্যাল এখন বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে আমাদের দেশে কোন গভর্নমেন্ট আসলো, পলিটিক্যালি কার সাথে প্রতিবেশী দেশের কি বলে এটা, প্রতিবেশী দেশের সাথে আমাদের যে একটা সুসম্পর্ক থাকবে, এটা নিয়ে অনেক রাজনীতি করা হয়। আমি মনে করি যে সার্বভৌমত্বের ব্যাপারে সবাই আপোষহীন, প্যাট্রিয়টিজমের ব্যাপারেও সবাই আপোষহীন। প্রতিবেশী দেশের সাথে সবসময় সুসম্পর্ক বজায় রাখাটা উচিত। পরিবারের প্রতিবেশী দেশ যদি আমাদের সাথে সুসম্পর্ক রাখার পথে কোনো বার্তাই ঘটায়, সেটাও আলোচনার টেবিলে এসে দ্রুত শেষ করা উচিত। আমরা লক্ষ্য করছি যে বিগত 5ই আগস্টের পরে ভারত, আমাদের প্রতিবেশী দেশ ভারত, আমাদের জন্য একটা নেগেটিভ একটা অ্যাটিচিউড জনগণের মধ্যে চলে এসেছে। এর কারণ হলো যে সরকার যে নেগেটিভ অ্যাটিটিউড না, তীব্রভাবে মানে জনগণ ভাষায় কিন্তু বলাও হচ্ছে এরকম, যেটা কূটনৈতিক শিষ্টাচারের বহির্ভূত কিছু হচ্ছে জিনিসটা এখানে। এইটার পিছনে এখন যে আমরা কয়েকদিন থেকে লক্ষ্য করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভারত যাবেন কি যাবেন না, নেইবারিং কান্ট্রি, উনি সরকারে আসার পরে কিন্তু দুইটা দেশ গেছেন, মালয়েশিয়া এবং চীন। এখন ভারত যাওয়ার একটা ব্যাপারে ভারত সরকার খুব চেষ্টা করছে যাতে দুই দেশের বিষয়গুলো, অমীমাংসিত বিষয় এবং প্রতিবেশী সুলভ যে বিভিন্ন নেগেটিভ আছে সেগুলোকে যাতে ধারায় আনা যায়, পজিটিভ করা যায়, সেই চিন্তায় দুই দেশই আমার মনে হয় এখন চিন্তা করছে। এবং বাণিজ্য ছাড়াও সামাজিক সব দিকে প্রতিবেশী দেশের উপরে সব দিকে আমরা আমার মনে হয় যে এখানে কোনো যে সরকারি আসুক না কেন, যে কোনো পলিটিক্যাল পার্টির সরকার হোক সেটা অন্য বিষয়, প্রতিবেশী দেশের সাথে সবসময় অমীমাংসিত বিভিন্ন সমস্যা থাকতেই পারে। আপনার প্রতিবেশীর সাথে আমাদের বিভিন্ন রকম বিরোধ থাকতেই পারে এবং খুব দ্রুত অনেক সময় লেগে যায়। তবে এখানে আমার মনে হয় যে প্রধানমন্ত্রী ভারতে গেলে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে। উনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী উনি বলেছেন, তার মানে যে এটা আমার মনে হয় যে কিছুটা অভ্যর্থনা জানানোর বিষয় না, বিষয়টা হলো যে প্রতিবেশী দেশের সরকার একসাথে টেবিলে বসলে অনেক সমস্যার সমাধান হয় এবং দ্রুত এটা সমস্যার সমাধান আমরা স্মরণীয় অভ্যর্থনার পাশাপাশি স্মরণীয় ঘটনাগুলো যদি আমরা শুনি যে ঘটনাগুলো স্মরণীয় ঘটনা হয়েছে আর কি, অর্থাৎ একটা মীমাংসা হচ্ছে, ভালো সুন্দর সম্পর্ক সৃষ্টি হচ্ছে, এটাই আমরা দেখতে চাইবো ইনশাআল্লাহ। তো এই পত্রিকায় তো শেষ পৃষ্ঠায় তো একটা খবর আপনারা পিঙ্ক বাস নিয়ে একটু আলোচনা করেছে, এই যে ডারউইনের সব জলেই কুমির, এই ব্যাপারে কিছু আপনার বলার কিছু আছে? এটা তো মাঝে মাঝে এই ধরনের খবর পত্রিকায় আসে আর কি, অন্যান্য প্রকৃতির বিচিত্র কিছু জিনিস তুলে ধরা হয় পত্রিকায়। এটা আসছে মূলত আমাদের বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু এখন ডারউইনে আছে এবং এখানে অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ, আপনি জানেন, ওটাকে কেন্দ্র করেই রিপোর্ট করেছেন প্রথম আলো। এটাকে আপনি জানা আছে সব জলে কুমির বলতে কি মানে প্রত্যেকটি নদীতেই কুমির না প্রত্যেকটা এরকম, এই ব্যাপারে কিছু? হ্যাঁ, এটা প্রকৃত তাই, এটার উপকথা ব্যবহার করা হয়নি, যদিও ক্রিকেটের যে রিপোর্টার তারেক মাহমুদ প্রথম আলো উনি গিয়েছেন কভারেজ দিতে, ওইখানে গিয়ে উনি হয়তো এগুলো বিষয় তুলে ধরেছেন যে খেলার পাশাপাশি তুলে ধরা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে পত্রিকায় যে ছবিগুলো এসেছে সব জায়গায় কুমিরের একটা, ক্রোকোডাইলস এর একটা ছবি দেখা যায়। ডারউইনের সব জলে কুমির, এই ব্যাপারে মনে হয় এই কুমির গুলো ডারউইনে খুব ভালোভাবে আছে এবং প্রকৃতির একটা বড় একটা আমি মনে করি যে অবদান, যে কুমির এখনো ডারউইনে তারা খুব আল্লাহর সৃষ্টি প্রত্যেকটা জীব কিন্তু মানুষের কল্যাণে,
অতএব আমাদের দেশেও প্রাণীগুলো কোনোভাবে নিধন করা হয়, এখানে তাদের কিন্তু এইভাবে সংরক্ষিত রাখার এটা কারণে এই কথাটা বলে এটা আমাদের উঠে আসছে। অবশ্যই সংরক্ষণ করতে হবে। যে কোনো প্রাণী হোক না কেন, যে কোনো উদ্ভিদই হোক না কেন, সবকিছু অন্য আমরা দেশের মতো আমাদের দেশের জন্য এরকম অবশ্যই সুরক্ষিত অবশ্যই থাকে। একটি এখানে খবর আমি পড়ার সময় ইতিবাচক বলেছিলাম যে এবারে ডিসেম্বরে নতুন বই দেওয়ার পরিকল্পনা আছে। আপনি জানেন যে দীর্ঘদিন থেকে সরকারের পক্ষ থেকে প্রাথমিক স্তরের এবং মাধ্যমিক স্তরের বইগুলো সরকার 1 জানুয়ারি ফ্রি দেওয়া হয়তো, এটা ডিসেম্বরে এবার দেওয়া হচ্ছে বলে, আপনি কি এটা কি কোন ভাবে দেখতে চাচ্ছেন, বা এটা আদৌ কি এভাবে সম্ভব হবে কিনা, আর সম্ভব হলে কতটুকু ফায়দা হবে আমাদের জন্য, অর্থাৎ ছাত্রছাত্রীদের জন্য? আহ, ধন্যবাদ মিলন ভাই। এই বিষয়ে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা যেটা খবরটা দিয়েছে যে এবার ডিসেম্বরে নতুন বই দেওয়ার পরিকল্পনা, এটা একটা চলমান একটা প্রক্রিয়া মনে করি। যে বিগত দিনগুলোতে আমরা দেখতাম যে 1 জানুয়ারি বই উৎসব করতো, এটা হয়তো 1 মাস এগিয়ে নিয়ে আসছে। এইখানে বই দেওয়ার পরিকল্পনা বলতে শিক্ষা মন্ত্রণালয়ের থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষাও কিন্তু এগিয়ে নিয়ে আসছে। যেটা আমরা এপ্রিল এবং জুনের ছিল, সেটা জানুয়ারিতে পরিকল্পনা আছে, অর্থাৎ 28 সাল থেকে, সম্ভবত 28 বা 27 সাল থেকে এরকম একটা হয়। এই কারণেই হয়তো যে প্রাথমিকে 1 মাস এগিয়ে নিয়ে আসছে আর কি। আহ, ওইটার সাথে সামঞ্জস্য রেখে সম্ভবত এই বিষয়টা করতেছে। এখন কথা হলো যে এটা নতুন বই দেওয়ার পরিকল্পনা যাতে হজবরল না হয়, যে অনেকে পাইছে অনেকে পাইছে এবার না। কিন্তু আরেকটা কথা, এবার কিন্তু 4টা নতুন বই সংযুক্ত হচ্ছে এবার স্কুল পর্যায়ে। এই অবস্থায় যদি ডিসেম্বরে আসে, একটা সুবিধা হচ্ছে কি, অনেক সময় একসাথে তো সব বই দেওয়া যায় না, যে ডিসেম্বরে দেওয়া শুরু করলে একটা ছাত্রছাত্রী শিক্ষার্থীর জন্য সুবিধা হবে কি, যে জানুয়ারিতেই সম্পূর্ণ বই দেওয়া হয়ে যেতে পারে। এটা একটা ভালো উদ্যোগ, একটা এগিয়ে যেহেতু নিয়ে আসছে। আমি ওই যে বিষয়টা বললাম যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষাও এগিয়ে নেওয়ার পরিকল্পনা আছে, সেই হিসাবে তো 1 মাস আমাদের যে শিক্ষার্থীদের জন্য একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করবে। শিক্ষার্থীর জন্য সুখবরটা দিয়ে আমরা শেষ করছি আজকের জাতীয় পত্রিকা পড়া। প্রিয় দর্শক, হাতে নিচ্ছি সিলেটের স্থানীয় দৈনিক কাজীর বাজার আজকে আমাদের স্টুডিওতে এসছে। দৈনিক কাজীর বাজারে প্রথম যে খবরটি পড়ে শুনেছি, এটা একটু অন্য ধরনের খবর আর কি বলবো। সচরাচর এই খবরটা আমরা শুনি না। সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব। সিলেট বিভাগের 4 চা বাগান শ্রমিকদের রেনকোট বিতরণ কার্যক্রমে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে সবাই এগিয়ে এলে, অর্থাৎ এই যে শ্রমিকদেরকে যে একটা মূল্যায়ন করা, অর্থাৎ চা শ্রমিকরা কিন্তু বহুদিন থেকে কিন্তু একটা অবহেলিত শ্রমিক, তারা মজুরি পেত 100 টাকা, এরকম একটা মজুরি ছিল, তো ধীরে ধীরে বাড়ছে। তারা ইদানিকালে চা দিবসে তারা দাবি করেছে 500 টাকা করা হোক। আমি মনে করি প্রধানমন্ত্রীর এই বক্তব্যটা অত্যন্ত ফলপ্রসূ। আমাদের এই দেশে বিভিন্ন শিল্পীরা গান গেয়েছেন যে ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃশেষ ফকিরের, আমার দেশ সব মানুষের, যে এই প্রধানমন্ত্রীর এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাচ্ছি। এই ব্যাপারে আপনার বক্তব্য কি আছে বলুন তো? সিলেট বিভাগের চা বাগান শ্রমিক সিলেট মৌলভীবাজার অধ্যুষিত চট্টগ্রামে কিছু আছে, তো মহৎ একটা উদ্যোগ যে সমাজের যারা দলিত আমাদের এই সমাজের চা শ্রমিকরা, ওদের খুব ল্যাবোরিয়াস একটা কমিউনিটি মনে করি। যে সিলেটের এদের থেকে অবহেলিত আর আছে কোথাও আমার জানা নাই। তবে এটা একটা মহৎ উদ্যোগ যে তারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চা পাতা চয়ন করে। সেখানে রেনকোট গুলো হয়তো তাদের কিছুটা হলেও তাদের উপকারে আসবে। এবং আমি মনে করি সর্বোপরি যে আপনি কথাটা বলেছেন, শ্রমিকদের যে মজুরি, সেটা একদমই কম ছিল। সেই মজুরিটা তাদের দাবিও আপনি বলেছেন যে 500 টাকা, আমরাও দেখেছি। এই বিষয়টা সরকার দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে, যে তাদের মজুরিটা 500 টাকা করা যায় কিনা। এটা আসলে আজকালকার বাজারে 500 টাকা কিন্তু কিছুই না বলা যায়। এটাই তো 500 টাকা তাদের, এটা মূলত তো সরকার দিচ্ছে না, এটা এনটিআরসি যেটা আছে, ন্যাশনাল টি কোম্পানি, তাদের একটা আছে, এটা তাদের থেকে দেওয়ার এই উদ্যোগটা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে এই উদ্যোগটা কার্যকরী করা যায় কিনা, আমি এটা মাননীয় প্রধানমন্ত্রী যখন শ্রমিকের স্পর্শে এসছে, এরা তো পুলকিত। এই জিনিসটা যদি পাশাপাশি হয় যে তাদের শ্রমিকদের মজুরিটা যদি এরকম হয়, তাহলে এই প্রধানমন্ত্রী এই কার্যক্রমগুলো আরো সার্থক হবে বলে আমরা মনে করছি।
আরো খবর, এখনো পলাতক 2 জঙ্গি সহ 690 বন্দী, জুলাই গণ অভ্যুত্থানের পরের একটি জরিপ। আর একটা অত্যন্ত মর্মান্তিক খবর আমাদের সিলেটবাসীর জন্য, অর্থাৎ বাংলাদেশের জন্য বলা যায়। যুক্তরাজ্য দুর্বৃত্তের গুলিতে বিশ্বনাথের যুবক নিহত। যুক্তরাজ্যের মতো গণতান্ত্রিক দেশেও কিন্তু আইন শৃঙ্খলা মাঝে মাঝে এই ধরনের খবরগুলো আমাদের শুনতে হয়। আমরা এই যে যুবকটি মারা গেছে তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার বর্গের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। জকিগঞ্জে হাত পা বেঁধে ইউপি সদস্যের বাড়িতে দুধর্ষ ডাকাতি। আরো মধ্যযুগীয় সিস্টেমে হাত পা বেঁধে রেখে ডাকাতি হচ্ছে। এই খবর নিয়ে আপনার কাছে বিশ্লেষণ শুনবো। হবিগঞ্জে 21 ঘন্টা পর মুচলেকায় মুক্ত আলোচিত মাহাদি, এটা আমরা মিডিয়াতে দেখেছি। তাকে যেভাবে ধাক্কা দিয়ে গাড়িতে তোলা হলো, আবার 21 ঘন্টা পরে মুচলেকার মধ্য দিয়ে আবার তাকে মুক্তি দেওয়া হয়েছে। সিলেটে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত। জাতীয় মৎস্য পক্ষ পালনের শেষ দিন হিসাবে কালকে আসছে এই ছবি সহ খবরটি এসছে। কানাইঘাট সীমান্তে আটক 8 রোহিঙ্গা, 4 মানব পাচারকারী কারাগারে। হাওরের বুকে নতুন স্বপ্নের সড়ক, জামালগঞ্জ ধর্মপাশায় 28 কিলোমিটার উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন। বিগত সরকার আমলে পরিকল্পনা মন্ত্রী ছিলেন আমাদের মান্নান সাহেব। ওই সময় কথাটি চাউর হয়েছিল যে উড়াল সেতু হবে আর কি, সেটা এই সরকারের আমলে বাস্তবায়ন হচ্ছে। আসলে এই ধারাবাহিক জিনিসটা খুব ভালো লাগে আর কি। একটা দেশের একটা সরকার কিছু করে যাবে জনকল্যাণের জন্য, পরবর্তী সরকার এসে সেটা করবে, তখনই হয় কিন্তু দেশের উন্নতি। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য বর্তমান সরকারকে আমরা সাধুবাদ জানাই। আরো খবর আসে, আজমিরিগঞ্জে অপরিষ্কার ধাক্কায় বৃদ্ধা নিহত। এই যে অ্যাক্সিডেন্ট, ছোটখাটো অ্যাক্সিডেন্ট কিন্তু গত কয়েকদিন আগে ওসমানীনগরে ঘটে গেল। একসাথে 9 জন, পরে একজন 10 জনের মৃত্যু। এটা থেমে না এখনো। এই ছিল কাজীর বাজারের বিভিন্ন খবর দিয়ে প্রথম পৃষ্ঠা। শেষ পৃষ্ঠাটা পড়ে শোনাবো, তারপর অতিথির কাছে আমরা আবারও বিশ্লেষণ শুনবো। সাবেক সেনাপ্রধান আজিজকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য চিঠি। আজ হিসাবে চিঠি সহ খবরটি এসছে। এমসি কলেজে রসায়ন বিভাগের 100 উদযাপন উপলক্ষে র্যালি। 100 উদযাপন রসায়ন বিভাগ, আসলে চারটিখানি কথা না, 61 বছর পার হয়ে গেল। আমরা অভিনন্দন জানাচ্ছি। আরো 100 বছর এগিয়ে যাবে, 100 বছর এগিয়ে যাবে প্রতিষ্ঠানের এই বিভাগ সহ অন্যান্য বিভাগ, সেই প্রত্যাশা। জালালাবাদ গ্যাসের পরিচালক হলেন বিএনপি নেতা সেলিম। এটা বদরুজ্জামান সেলিমের কথা বলা হচ্ছে, গতকালকে পত্রিকায় এসছে। অভিনন্দন। সিলেটের এই গ্যাসের যে জটিলতা নিরসনে বা এখানে যে স্থবির যে আছে কাজ, ওনার গতিশীল নেতৃত্বে আরো সচল হবে এই প্রতিষ্ঠানটি, এই প্রত্যাশা আমাদের। তাজপুরে 20 শয্যার হাসপাতাল স্থাপন সহ 5 দফা দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি। সিলেটের 19 নম্বর ওয়ার্ডে টিসিবির পণ্য বিতরণে অনিয়ম, হয়রানির অভিযোগ। চুনারুঘাটে আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার। নগরীতে শব্দ দূষণের দায়ে 7টি যানবাহনকে জরিমানা। কুড়াউড়ায় 4টি দোকান ও শপিং মলে জরিমানা। গোয়াইনঘাটে মেছু বাঘ পিটিয়ে হত্যা। উপশহরে বিদেশি নকল টাকা সহ আটক 2। ওই যে পাউন্ড, ডলার ইত্যাদিও নকল টাকা বের হয়েছে বাংলাদেশে। মাদক কিশোর গ্যাং থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে হবে। ছাত্র জমিয়ত একটি সংগঠন, যেটা ইসলামিক সংগঠন। আসলে এইগুলো সংগঠন যদি এগিয়ে আসে, মাদক টাদক ইত্যাদি কিন্তু একটা কাউন্সিলের মাধ্যমে কিন্তু এগুলো হয়। আমি এইগুলো খবর আসার পরে আমি একটা কথা বলে থাকি, সাধারণত প্রত্যেকটি মসজিদে যখন খুতবা দেওয়া হয়, এই খুতবার সময় যে মাদকের যে কিশোর গ্যাং, এদেরকে উদ্ধার করার জন্য যদি কিছু নীতিবাক্য প্রতিটা খুতবায় একটু করে বলা হয়, খুতবার আগে যে বয়ানটা হয়, তাহলে আমাদের এটা কিশোর গ্যাং এই জায়গা থেকে প্রচার পাবে। তো সব মিলিয়ে সিলেটের অনেক খবর আসছে। এখানে একটা সুখবরী, তাজপুরে 20 শয্যার হাসপাতাল স্থাপন সহ 5 দফা এলাকাবাসীর স্মারকলিপি দিয়েছে। সেখানে সুখবর বলতে যদি বাস্তবায়ন হয় তখনই হবে সুখবর। আন্দোলন কতরত চিকিৎসা দোরগোড়ায় নেওয়ার জন্য ইয়াগুলো চলছে। এই এলাকাবাসীর যে স্মারকলিপি প্রদান, কতটুকু আশ্বস্ত আপনি দেশের এই পরিস্থিতির উপরে, বা এটা আদৌ তাদের যুক্তি কিনা? সেখানে তো কমপ্লেক্স আছে, আরো স্বাস্থ্য কমপ্লেক্স, তারও 20 শয্যার হাসপাতাল সেখানে যাচ্ছে।
আমরা জানি যে তাজপুর উসমানীনগর ওই এলাকাটা কিন্তু প্রবাসী অধ্যুষিত। প্রবাসী এখানে বিশ্বজ্জার হাসপাতালের জন্য দাবি করাটা সরকার মহোদয়ের কাছে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমি মনে করি যে নিজস্ব উদ্যোগে প্রবাসী অধ্যুষিত এলাকা উসমানীনগর, তাজপুর এসব এলাকার যদি স্ব-উদ্যোগে তারা করতে পারে এটা সবচেয়ে ভালো হয়। কারণ এখানে তাদের পয়সার কোনো অভাব নাই। প্রবাসী অধ্যুষিত এলাকা নিজেরাই যদি কম্বাইন্ডলি তারা 20 শয্যা কেন 200 শয্যা হাসপাতাল করতে পারে, সরকারের উপরে সরকারকে স্মারকলিপি দিয়েছে, কিন্তু সাথে সাথে নিজেরা উদ্যোগ নিতে হবে। এটা একটা মহতী উদ্যোগ আমি মনে করি। সরকার আপনি সুন্দর একটা কথা বলছেন আর কি, প্রবাসীতে উদ্দেশ্যিত 20টা শয্যার ব্যাপারটা ইচ্ছা করলে কিন্তু অর্গানাইজ করলে 20টা শয্যা কিন্তু প্রবাসীরা করে দিতে পারে। একটা দাবি বা যে বক্তব্যটি আপনি রেখেছেন আমি আপনার সাথে একমত পোষণ করছি। তারপর পাশাপাশি সরকারের সহযোগিতা সেখানে অব্যাহত থাকুক এই প্রত্যাশা। একটি খবর, লালকালিয়ে লেখা একটা রেড সিগন্যাল, সাবেক সেনাপ্রধান আজিজকে গ্রেপ্তারের ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য চিঠি, এটা আইনি ব্যবস্থা। তারপরে কিছু বক্তব্য যদি থাকে এটা নিয়ে বিশ্লেষণ করার মতো, যেটা কতদূর অগ্রসর হতে পারে। আসলে মিলন ভাই, পলিটিক্যাল একটা বিষয়, এটা পলিটিক্যালে চলে গেছে। যেহেতু উনি সাবেক সেনাপ্রধান ছিলেন, সম্ভবত এটা শাপলা চত্বরের হত্যাকাণ্ডের একটা বিষয় হতে পারে। কি লিখেছে এটা সার্বিকভাবে বিভিন্ন মামলার কথাই বলা আচ্ছা, হয়েছে, অবশ্যই এটা বিগত সরকার আমলে উনি সেনাবাহিনীতে ছিলেন। ফার্স্ট অভিযুক্ত ছিল ওই যে শাপলা শাপলা চত্বরের চত্বর ঘটনায় ওনাকে রেড অ্যালার্ট নোটিশ জারি করা হয়েছে। এগুলো একটা স্পর্শকাতর বিষয় আমি মনে করি। এটা আমি যে পলিটিক্যাল এই কারণে বললাম যে সেনাবাহিনী বিভিন্ন বাহিনীকে যে সরকার আসে সেই নিজেদেরকে মনে করে, এই বিষয়টা কিন্তু সামগ্রিকভাবে এটা আসে। এবং সেনাপ্রধান হিসাবে জনাব আজিজ ওনার উপরও এটা আমি মনে করি বর্তায়। তাছাড়া এটা বিগত সরকার আমলে বিভিন্ন ম্যাসাকার হয়েছিল, এটার দায় এই ম্যাসাকারের অন্যতম শাপলা চত্বরের যে হত্যাকাণ্ড সেই বিষয়ে সম্ভবত ওনাকে ওটাই সম্ভবত না, ওইটাই মূল বিষয়। এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে এটা তার আইন তার নিজস্ব গতিতে চলবে, সে যে বাহিনীরই হোক না কেন সবাই আইনের কাছে বদ্ধ। অতএব এই বিষয়টা অতটুকুই আমি বলতে পারি যে আইন তার নিজস্ব গতিতে চলবে। সেটা এখানে আমাদের জনগণের করার কিছু নেই, আইন শৃঙ্খলা তার গতিতে চলবে, আইনের গতিতে চলবে। তবে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক, এটা আমরা সবাই আশা করি। দীর্ঘদিন আপনি শিক্ষকতার সাথে জড়িত এবং পরিশেষে একটি কলেজের প্রিন্সিপাল পদ থেকে অবসর নিয়েছেন। এমসি কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ উদযাপন উপলক্ষে র্যালি হয়েছে, এ ব্যাপারে আপনি অনেক অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এ ব্যাপারে আপনার অনুভূতি কি? আমাদের এমসি কলেজ মানে সিলেটের হচ্ছে জাতীয় কলেজ। জি, ঐতিহ্যবাহী এমসি কলেজের ছাত্র আমিও ছিলাম। 1980 সালে আমি এখান থেকে এইচএসসি পাশ করেছি, যার ফলে কলেজের প্রতি আমার একটা দুর্বলতা আছে। আজকে পত্রিকা এমসি কলেজের রসায়ন বিভাগের শতবর্ষ, তার মানে একটা প্রাচীন মুরারিচাঁদ কলেজের যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যবাহী কলেজের 100 বছর পূর্তি একটা ডিপার্টমেন্টের, এটা অত্যন্ত একটা আমি মনে করি শতবর্ষ উদযাপন করা একটা কি বলে ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্টে যারা সংশ্লিষ্ট, যারা এখান থেকে পড়ালেখা করেছে, বিশেষ করে ইন্টারমিডিয়েটে আমিও কেমিস্ট্রি পড়েছি, তাদের একটা বিশাল অনুভূতি, সায়েন্সের ছাত্র ছিলাম। যারা এখান থেকে অনার্স করেছে, মাস্টার্স করেছে, তারা আরো বেশি ওতপ্রোত জড়িত। আমি হয়তো 2 বছরের জন্য ছিলাম ইন্টারমিডিয়েটে। তো আমি শতবর্ষের উদযাপন কমিটি যে করেছে, উদযাপিত হয়েছে, এটা আমাদের একটা গর্বের বিষয় যে এমসি কলেজ 100 বছর রসায়ন বিভাগের পূর্তি হয়েছে। এটা একটা এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট আস্তে আস্তে করবে, 100 বছর পূর্তি বা 75 বছর পূর্তি, 50 বছর পূর্তি, এটা আমাদের জন্য একটা উৎসাহ ব্যঞ্জক একটা। অনেকে জড়িত ছিল দেশে, বিশেষ করে সিলেটের খাতিস জশা যারা এই এমসি কলেজেরই ছাত্র ছিল। আমরা যখন দেখেছি যারা এখান থেকে দেশের বিভিন্ন কাজে কর্মে, যারা রাষ্ট্রের কাজে ব্যবহৃত হয়েছে, তারা এমসি কলেজের ছাত্র ছিল। ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি উত্তরোত্তর আমরা উন্নতি কামনা করি। আর কিছু বিশ্লেষণ করার মতো আমি মনে হচ্ছে
সবই আমরা বিশ্লেষণ করেছি। একটা কথা, এই যে টিসিবির গরিবদের খাবার একটা পণ্যগুলোর বিতরণে ট্রেডিং কর্পোরেশন 19 নম্বর ওয়ার্ডে টিসিবির পণ্য বিতরণে একটা অনিয়ম, হয়রানি হচ্ছে, এই ব্যাপারে একটু কিছু বিশ্লেষণ করে আজকের অনুষ্ঠান আমরা শেষ করতে যাব। টিসিবি যেটা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, সুবিধাভোগী যারা আছে, যারা বিভিন্ন খাবার পণ্যগুলো অর্থাৎ নিত্য পণ্যগুলো প্রয়োজনীয় জিনিসগুলো চাল কম ডাল, দামে, চাল ডাল পেঁয়াজ রসুন এগুলো দেয়, এটা গভর্নমেন্টের একটা টিসিবির একটা মহৎ উদ্যোগ। এখানে জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে আরো কনসাস হতে হবে, তাদেরকে আরো তদারকিটা বাড়াতে হবে। টিসিবির যেটা আছে, যারা টিসিবি কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আমি মনে করি যে মাঠ পর্যায়ে যারা আছে এই বিষয়ে সংশ্লিষ্ট, যে আমরা জানি যে ওয়ার্ড কাউন্সিলর বা রুট লেভেলের প্রতিনিধির দ্বারা কিন্তু এগুলো দেওয়া হয়, তাদেরকে আরো বেশি সচেতন হতে হবে এবং এটা টিসিবির মাধ্যমে তাদেরকে এরকম পরামর্শ দেওয়া প্রয়োজন মনে করি। তাহলে অনেক অনেক ধন্যবাদ। আমি সিলেটের প্রশাসক, যিনি এখন প্রশাসক হিসেবে সিটি কর্পোরেশনে কাজ করছেন, কাইম চৌধুরী, অত্যন্ত নিরলস ভাবে ছুটে বেড়াচ্ছে সব জায়গায়। এর মধ্যে 19 নম্বর ওয়ার্ড আমার ভিতরেই এত বড় একটা দুর্নীতি হয়েছে। ওনার অবশ্যই ওনার কাছে এই অভিযোগটা যাবে বা উনি দেখবেন, এটা দ্রুত ব্যবস্থা নেবেন, অন্য কোনো ওয়ার্ডে যেন এরকম না হয়, এই প্রত্যাশা রেখে আজকের পত্রিকার শিরোনাম পড়া এবং বিশ্লেষণ এখানে শেষ করছি অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আগামীকালকে আবারও এই যথাসময়ে অন্য পত্রিকা এবং অন্য অতিথি নিয়ে আমরা যথাসময়ে বসবো। সেই সময় পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে পারেন, আমাদেরকে পরামর্শ দিতে পারেন, এবং প্রতিদিনই টাটকা খবরগুলো আমরা পড়ে থাকি। চোখ রাখুন আপনারা আমাদের সিল টিভির প্রতি। পরিশেষে বলবো, সম্প্রচারে সহযোগিতা করলো আজকে আমাদের মালঞ্চ বুক সেন্টার, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অতিথিকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।